হরমুজের নিয়ন্ত্রণ ও ইউরেনিয়াম নিয়ে অনৈক্য, সমঝোতা ছাড়া ইসলামাবাদে শেষ হলো ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। চুক্তিতেই পৌঁছাতে পারিনি, আর আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর। তাই আমরা কোনো সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। প্রথম বৈঠকেই চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে এমন আশা করা স্বাভাবিক নয়। কেউ সেটি প্রত্যাশাও করেনি। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা না হওয়ায় যুক্তরাজ্য অস্ট্রেলিয়ায় হতাশা। হরমুজে রিয়ালে টোল আদায়ের ঘোষণা তেহরানের। অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিধানসভায় বিজেপিকে জয়ী করার আহ্বান মোদির। নির্বাচন কমিশনে অভিযোগ মমতার। एक मौका मोदी को उद्योग वापस लाने के और आर्थिक विकास को गति देने की। আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। স্বাগত স্টার ওয়ার্ল্ডের সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই জানবো মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর। হরমুজ প্রণালী ও ইউরেনিয়াম ইস্যুতে অনৈক্যর জেরে কোনো সমঝোতা ছাড়াই পাকিস্তানের ইসলামাবাদে শেষ হলো ইরান যুক্তরাষ্ট্রের প্রথম দফার আলোচনা। টানা ২১ ঘন্টার আলোচনায় দুই পক্ষই তাদের প্রস্তাবগুলো বিনিময় করেছে। ইরানের হাতে কোনো পরমাণু অস্ত্র থাকবে না, এই নিশ্চয়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে এটিকে অতিরিক্ত ও বেআইনি বলছে ইরান। সেই সাথে ইরান এও বলেছে প্রথম বৈঠকে চুক্তি হয়ে যাবে, এমনটা কেউ আশা করাই অস্বাভাবিক। প্রথম দফার আলোচনা শেষে ইসলামাবাদ থেকে বিদায় নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদের সেরেনা হোটেলে টানা ২১ ঘন্টা ধরে রুদ্ধতার আলোচনা হয়েছে। প্রথম দফার আলোচনার পর পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স সহ মার্কিন প্রতিনিধি দল। ইসরায়েলপন্থী বলে পরিচিত ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও তার জামাতা আবাসন ব্যবসায়ী জ্যারেড কুশনারকে সাথে নিয়ে ইসলামাবাদে প্রেস ব্রিফিং করেন ভাইস প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে তাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাবগুলো দিয়েছে, তবে ইরান এসব প্রস্তাবে সম্মত হয়নি। আমরা কোনো চুক্তিতেই পৌঁছাতে পারিনি, আর আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর। তাই আমরা কোনো সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আমরা আমাদের শর্তগুলো ইরানকে পরিষ্কারভাবে জানিয়েছি। তারা আমাদের শর্ত গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। কী কারণে ইরান প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে এমন প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স বলেন, ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চায়। এতে রাজি হয়নি ইরান। আলোচনা সফল করার জন্য পাকিস্তানের চেষ্টার প্রশংসা করেন ভ্যান্স। ইরানের পাল্টা অভিযোগ, আলোচনা ছাড়ার জন্য বাহানা খুঁজছিল যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সের এক পোস্টে জানান, ওয়াশিংটনের দাবি অতিরিক্ত ও বেআইনি। ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেয়ার উপরই এই আলোচনার সাফল্য নির্ভর করবে বলে জানান বাঘাই। এই আলোচনা ৪০ দিনের একটি আরোপিত যুদ্ধ, অবিশ্বাস ও সন্দেহের পরিবেশে শুরু হয়েছে। তাই প্রথম বৈঠকেই চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে এমন আশা করা স্বাভাবিক নয়। কেউ সেটি প্রত্যাশাও করেনি। ইসলামাবাদ আলোচনাতে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করলেও তিনটি মূল বিষয় তাদের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা যায়। মূলে আছে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ ও দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে। ওয়াশিংটন চায় তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বন্ধ করতে, অন্যদিকে ইরান একে বৈধ অধিকার মনে করে। এছাড়া ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের ওপর ঝুঁকিও বড় বিরোধের বিষয়। সেখানে তেহরানের দাবি মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি সরানো।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধবিরতির অঙ্গীকার বজায় রাখতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে যোগাযোগ সহজ রাখতে পাকিস্তান অতীতেও ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে। আশা করি দুই পক্ষ ইতিবাচক মনোভাব বজায় রেখে পুরো অঞ্চল সহ এর বাইরেও টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাবে। পক্ষগুলোর জন্য তাদের যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকার বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রথম দফার আলোচনা শেষ হবার আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি না হলেও তা কোনো পার্থক্য তৈরি করবে না, কারণ যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হয়েছে। প্রথম দফার এই আলোচনায় কোনো সমঝোতা না হলেও শান্তি উদ্যোগ এখনই ভেস্তে গেল। দুই পক্ষের কেউই সেটি বলছেন না। ফলে ধারণা করা হচ্ছে টেবিলে উপস্থাপিত প্রস্তাবগুলো নিয়ে দুই পক্ষই আরও যাচাই বাছাই শেষে নতুন সিদ্ধান্ত জানাবেন। কাজী শাহরিন, স্টার নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসলে অন্তত 3টি বিষয়ে দুই পক্ষের মধ্যে অনড় অবস্থান তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, ইরানের বাজেয়াপ্ত সম্পদ অবমুক্ত করা এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার মতো বিষয়গুলোতেই আটকে আছে সমঝোতা। মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো ইরান গ্রহণ করে কিনা তা দেখার অপেক্ষায় থাকবে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ ছাড়ার আগে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে হাজির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সাথে 21 ঘণ্টার দীর্ঘ আলোচনার ফলাফল যে আশানুরূপ হয়নি তার ছাপ দেখা মিলল চোখে মুখেও। জেডি ভ্যান্সের দাবি, ইরান তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলোই মানতে নারাজ, তবে কোন কোন বিষয়ে সুরাহা হয়নি তার বিস্তারিত বলতে চাননি তিনি। তবে অন্তত একটি বিষয় উল্লেখ করেছেন, বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, এই নিশ্চয়তা দিতে রাজি নয় তেহরান। Not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term. We haven't seen that yet. We hope that we will. তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই সংবাদ সম্মেলনের আগে রোববার ভোরে তৃতীয় দফায় মুখোমুখি বৈঠক হয় যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের। এ সময় তারা লিখিত প্রস্তাব বিনিময় করেন, যাতে মোটা দাগে 3টি বিষয়ে বড় ধরনের মতপার্থক্য স্পষ্ট হয়। এর মধ্যে প্রথমেই রয়েছে হরমুজ প্রণালী, ইরানের বাজেয়াপ্ত সম্পদ অবমুক্তকরণ, আর তৃতীয়টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এই 3 বিষয়ের মধ্যে সবচেয়ে জটিল আলোচনা হয় হরমুজ প্রণালী ঘিরে, কারণ এই বাণিজ্যিক জলপথটি ইরানের সাথে যৌথভাবে নিয়ন্ত্রণ করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের প্রতিনিধি দল সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, মার্কিন ইসরায়েল হামলার পর ইরান যে টোল আদায় শুরু করেছে তা চলমান রাখার সিদ্ধান্তেও অনড় আছে ইরান। সবচেয়ে বেশি সময় অর্থাৎ 4 ঘণ্টা ধরে শুধু আলোচনা হয় ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করার বিষয়ে। কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে রয়েছে ইরানের প্রায় $6 বিলিয়ন সম্পদ। ইসলামাবাদ বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুতকরণ বিষয়ে ওয়াশিংটনের পুরনো নীতির পুনরাবৃত্তি করেছে মার্কিন প্রতিনিধি দল, যার মূল বক্তব্য কোনোভাবেই যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তেহরান। অবশ্য ইরানের পক্ষ থেকে বলা হয়েছে একাধিক বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে 2 থেকে 3টি মূল বিষয়ে মতপার্থক্য এখনও সমাধান হয়নি। স্বীকার করা হয় এসব ইস্যুই চুক্তির ক্ষেত্রে বড় বাধা। নূর মোহাম্মদ, স্টার নিউজ। যেমনটা শুনলেন, কোনো সমঝোতা ছাড়াই ইসলামাবাদে শেষ হলো ইরান যুক্তরাষ্ট্রের প্রথম দফার আলোচনা। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক রেহান হাসান। মিস্টার রেহান হাসান, ওয়েলকাম টু স্টার নিউজ। You have surely been following the Iran-US talk in Islamabad. Can you explain your views that why no agreement was reached even after 21 hours of meetings? Yeah, the capital level face-to-face meeting took place between, this is one of its kind in decades. The delegation led by the Vice President and the Iranian delegations led by Mohammad. So both of the delegations are well prepared for this talk. They work day and night before reaching Islamabad. There is expectations that they will break the ice and find some solution, but unfortunately they didn't
find the solution, or there is no clear statement what they decided or what they don't decided. But I think the main issues is that between Iran and the US is that they fall in declaring anything, but they succeeded in pausing the ceasefire. And I think it's a 1 week plus left for the ceasefire deadline ends, and I think it will extend for a more time because there is a back channel discussion between the technical experts. It is still going on. Iran wants to focus on 3 issues: control over Hormuz, the right to use uranium, and those release of frozen asset. Do you think agreement on those 3 issues is impossible? I think they will have to find some way for the controlling of the Strait of Hormuz, something similar to the what it is in the Turkey is doing with this Black Sea area. So they will. There are some regulations that allow the every ships to pass without any interference of, but they give the control to the Turkey. I think they will find some similar type of things. The other is the uranium. It is already decided between American delegation and the Iranian delegations when the Omanis are taking this negotiation with them. But I think the third one, the contention point, is not very difficult to resolve. They are already agreed for the $6 billion release, which was seized by Biden administration. So I think the most important thing for US is the Strait of Hormuz. Just want, and they will get this type of concession for any ship traveling from the Hormuz. But it needs some time to discuss how they allow, what mechanism they made, and what the regulations and how it will. The other parts that was also discussed, the other points of the Iranian 10 points agenda is very important for Iran's sanctions. So this is also an important area which Iranians are expecting that they have to overcome this. Neither Iran nor US has said that talks have completely failed. Do you see any chances that both sides will return to the negotiating table? Yeah, I think they are, although there is no communique released after the meeting, and the US and the Iranian leadership left in a hurry, but I still think there is a lot of talk going on currently, and with the mediation of Pakistan, they will come back to the negotiation table. Not necessarily with the leadership, but the lower level staff, technical staff, who will discuss the different possibilities. Thank you so much, Mr. Rehan Hassan, for joining with Star World. আমাদের সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার জন্য যোগ দিয়েছিলেন পাকিস্তান থেকে রেহান। পাকিস্তানে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছিল তখনও লেবাননে বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েল। দক্ষিণ লেবাননের কাফরা, হারিস সহ বিভিন্ন শহরে হামলা চালায় দখলদার বাহিনী। সকালেই ধোঁয়া উঠতে দেখা যায় এসব এলাকার আবাসিক ভবন থেকে। এর আগে শনিবারও ইসরায়েলি হামলায় লেবানন জুড়ে প্রাণ হারায় 18 জন, এর মধ্যে 13 জন নিহত হয়েছে তেফাতা শহরে। নতুন হামলা শুরুর পর থেকে প্রাণহানি 2000 ছাড়িয়ে গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে তাদের 2 সেনা আহত হয়েছে। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় গুরুত্ব পায় লেবানন ইস্যু। কয়েকটি সূত্র মতে লেবানন হামলা সীমিত করতে সম্মত হয় ইসরায়েল, কিন্তু বাস্তবে লেবাননে হামলা থামায়নি দখলদার বাহিনী। হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে। পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথে জাহাজ চলাচলের জন্য ইরানি মুদ্রা রিয়ালে টোল আদায়ের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাভেই তাসনিম ইউনুসকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হরমুজ ব্যবহারকারী জাহাজগুলোকে অবশ্যই টোল দিতে হবে। ইরানের আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ বেসামরিক জাহাজগুলোকে সুনির্দিষ্ট শর্ত মেনে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডার সেন্টকম জানিয়েছে, হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে তাদের 2টি সামরিক জাহাজ এরই মধ্যে প্রণালীটি অতিক্রম করেছে। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইরানে আলোচনা সফল না হওয়ায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, ইসলামাবাদে আলোচনা থমকে যাওয়াটা হতাশাজনক। বিগত ৪৭ বছরে এমন সব ঘটনা ঘটেছে যা আমেরিকানদের উপর থেকে আমাদের বিশ্বাস কেড়ে নিয়েছে। আমরা বন্ধুত্বের হাত যতই বাড়িয়ে দেই না কেন, শেষ পর্যন্ত তারা আমাদের পিঠে ছুরি মারবেই। তারা আক্রমণ করবে, এই আশঙ্কায় আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। শত্রু পরাজিত হয়েছে, যদি তারা আবার আক্রমণ শুরু করে তবে তারা আবারও পরাজিত হবে। তাদেরকে অবশ্যই চূড়ান্তভাবে আত্মসমর্পণ করতে হবে এবং বহুমাত্রিক দাবিগুলো ত্যাগ করতে হবে যাতে এই চুক্তিটি হয়। আমি ট্রাম্পকে বলছি, আপনি এই জুয়ায় শোচনীয়ভাবে হেরে গেছেন। যত তাড়াতাড়ি এর অবসান ঘটাবেন ততই আপনার জন্য মঙ্গল। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পর। দেখছেন স্টার ওয়ার্ল্ড। আয়ারল্যান্ডে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। দেশটির শ্যানন বিমানবন্দরে পার্ক করা মার্কিন একটি সামরিক বিমানের উপর উঠে পড়ে 40 বছর বয়সী এক ব্যক্তি। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তিটি ট্যাক্সওয়েতে পার্ক করা একটি মার্কিন বিমান বাহিনীর C-130 হারকিউলিস বিমানে উঠে হাতুড়ি দিয়ে বিমানটি ভাঙছে। শনিবার সকালের দিকে ঘটনা ঘটে। মার্কিন বিমান বাহিনীর সামরিক যানকে ক্ষতি করার জন্য ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়, তবে কিছুক্ষণ পর তা আবার চালু করা হয়। দ্বিপাক্ষিক চুক্তির অধীনে প্রথম মার্কিন অভিবাসী ফ্লাইট কোস্টারিকায় পৌঁছেছে। অনিয়মিত অভিবাসন ব্যবস্থাপনায় গত মার্চে সই হওয়া চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত 25 জন অভিবাসীকে গ্রহণ করেছে মধ্য আমেরিকার দেশটি। কোস্টারিকা অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাসিতদের মধ্যে আলবেনিয়া, মরক্কো, চীন, ভারত, ক্যামেরুন, কেনিয়া, গুয়েতামালা এবং হন্ডুরাসের মতো দেশগুলোর নাগরিকরা রয়েছেন। এই ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রের অনিয়মিত অভিবাসন অবস্থায় ছিলেন বলে উল্লেখ করা হয়। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM নির্বাসিতদের প্রথম 7 দিন খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করবে। পশ্চিমবঙ্গে আগামী 23 ও 29 এপ্রিল বিধানসভার নির্বাচন। এবারও নির্বাচনে কথিত অনুপ্রবেশকারীদের ইস্যু উস্কে দিচ্ছে বিজেপি। অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে সামাজিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, স্থানীয়দের কাজ হারাচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়িতে আয়োজিত জনসভায় মোদী বলেন, অনুপ্রবেশকারীদের তাড়াতে বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করতে হবে। বিধানসভা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গ চষে বেড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল একদিনে 3টি জনসভায় একটি রোড শোতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভোটের আগে রাজ্যের বেশ কয়েকজন আমলা ও পুলিশ কর্মকর্তাকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। নিয়োগ দেওয়া হয়েছে নতুন আধিকারিক। ভোটের আগে নির্বাচন কমিশনের এই পদক্ষেপে ক্ষোভ জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসন্তোষ প্রকাশ করে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন।
अनुप्रवेशकारीদের तड़ाव साथियों बंगाल के चुनाव नतीजे बंगाल का भविष्य तय करेंगे बंगाल की बेटियों की सुरक्षा के लिए एक मौका मोदी को घुसपैठ से बंगाल को बचाने के लिए एक मौका मोदी को बंगाल के युवाओं को बंगाल में ही नौकरी दिलाने के लिए एक मौका मोदी को उद्योग वापस लाने के और आर्थिक विकास को गति देने के लिए টাকা দিক যাই করুক যারা গরিব মানুষ পয়সা দিয়ে মিছিলে নিয়ে যাচ্ছে মিছিলে যান কিন্তু ভোটটা দেবেন না মাথায় রাখবেন তার কারণ হচ্ছে যদি এবার বিজেপিকে দেন ভোট আপনার অধিকার ওই নোটবন্দির মতোই একেবারে ঘরবন্দি হয়ে যাবে ভোটবন্দি এসআইআর নোটবন্দি টাকা লুট আধার কার্ড করিয়েছে 1000 টাকা করে নিয়ে আর এখন বলছে ভোটের জন্য আধার কার্ড নো পাপা শুধু বিজেপি করবে ইয়েস পাপা খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করছে রাশিয়া ও ইউক্রেন কিয়েভের অভিযোগ 32 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর গোলাবর্ষণ ও ড্রোন হামলা সহ 469 বার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে মস্কো ইস্টার সানডে দিনেও সীমান্তবর্তী একাধিক এলাকায় পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে রাশিয়ার মস্কোতে ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথিড্রালে ইস্টার সানডের জমকালো আয়োজন যিশুর পুনরুত্থান দিবসের স্মরণে এই প্রার্থনা সভা রাশিয়ার খ্রিস্টানরা পালন করেন অর্থোডক্স ইস্টার এটি রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বিশপ প্যাট্রিয়ার্ক কিরিলের নেতৃত্বে এই প্রার্থনায় যোগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই উপলক্ষে ইউক্রেনে হামলা বন্ধের ঘোষণা দিয়েছিলেন পুতিন গত বছরও এই সময় কার্যকর হয় 30 ঘন্টার যুদ্ধবিরতি এবার ঘোষণা করা হয় 32 ঘন্টা যার সময়সীমা ছিল শনিবার বিকাল 4টা পর্যন্ত কিন্তু রণাঙ্গনে যুদ্ধবিরতির কোনো প্রভাব পড়েনি বরং কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে দুই পক্ষ ইউক্রেনের ঝাপোরিজিয়ার আকাশে দেখা যায় রাশিয়ান ড্রোন এই সময় বাংকারে ইস্টার কেক কাটছিলেন সৈনিকরা ইউক্রেনের অভিযোগ রুশ বাহিনী হামলা গোলাবর্ষণ ও ড্রোন হামলা সহ 469 বার যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে এর মধ্যে ড্রোন হামলা হয়েছে 275 বার তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেন যুদ্ধবিরতি মেনে চলবে ভঙ্গুর হলেও যুদ্ধবিরতি ধরে রাখাটাই সঠিক হবে রাশিয়ার কাছে আমরা এই প্রস্তাব পাঠিয়েছি মস্কো যদি আবারও শান্তির পরিবর্তে যুদ্ধ বেছে নেয় তবে বিশ্বের কাছে তাদের মনোভাব আরও প্রকাশিত হবে বিশেষ করে যুক্তরাষ্ট্র স্পষ্ট দেখতে পাবে আসলে কোন দেশ কি চাইছে বিপরীতে রুশ কর্তৃপক্ষ বলছে ইউক্রেনের ড্রোন কুর্স্ক ও বেলগোরদ অঞ্চলে হামলা চালিয়েছে লাঘভ শহরের একটি পেট্রোল স্টেশনেও হামলা হয়েছে এসব হামলায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে সাম্প্রতিক সময় ইউক্রেন বেশ কবারই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কিন্তু রাশিয়া তা প্রত্যাখ্যান করে জানিয়েছে তারা যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তি নিয়েই আগ্রহী ইশতিয়াক হোসেন স্টার নিউজ এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ